গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ডোজ ক্লাস নাম্বার 2, অর্থাৎ জিকে একদম তোমাদের ওষুধের মতো করে খাইয়ে দেওয়া হবে। ওকে, যাতে করে তোমাদের মাথায় থেকে যায় টোটাল বিষয়গুলো। ওকে, তো এখানে আমরা আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সেই এক্সামকে টার্গেট করে কিন্তু প্র্যাকটিস সেট করাবো। প্রত্যেকে খুব মনোযোগ সহকারে ক্লাস করতে থাকবে এবং আমার ক্লাস তোমরা পাবে সকাল 8:30 থেকে দা ওয়ে অফ সলিউশনে। এবং অন্যান্য স্যার কাদের কখন ক্লাস রয়েছে এক ঝলকে তোমরা দেখে রাখো। নতুন একটা ক্লাস তোমরা পাচ্ছ, নতুন একটা ম্যাডামের, এটা তোমরা দেখতে থাকো। ওকে, এবং আমাদের দা ওয়ে অফ সলিউশন অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে কিন্তু তোমরা প্রত্যেক ক্লাসের লিঙ্ক পাচ্ছ, নোটিফিকেশন পাচ্ছ। পাশাপাশি এই যে ক্লাস নতুন প্লেলিস্ট তোমরা পাচ্ছ আমাদের ডেসক্রিপশনে, একটু ফলো রাখবে। টোটাল পেড কোর্স তোমরা পাবে টিডব্লিউএস একাডেমি অ্যাপে, ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে যেমন তোমরা নোটিফিকেশন পাচ্ছ ইউটিউব ক্লাসের, এবং আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপে পেড কোর্সগুলো করানো হচ্ছে। ওকে, তো আমরা প্রথম প্রশ্ন আলোচনা করব, প্রত্যেক অ্যান্সার করো। দারুণ একটা প্রশ্ন, পরীক্ষায় আসা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বলো, পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করার কারণ কি? পেঁয়াজ কাটার সময় দেখবে মনে হচ্ছে যেন কান্নাকাটি করছে, তাই তো? অনেক সময় কি হয়, পেঁয়াজের যে একটা ঝাঁঝ থাকে, একটা গ্যাস যেটা কাজ করছে ঝাঁঝালো, যেটা চোখে যাওয়ার ফলে চোখ দিয়ে অটোমেটিক তোমার জল বার হতে থাকে, তার কারণ হচ্ছে সালফার। সালফার সালফার একটা অধাতু। এই সালফার একটা ধরো রাসায়নিক হিসেবেও ওখানে কাজ করছে, যার ফলস্বরূপ চোখ জ্বালা করছে। আরেকটা কোশ্চেন আসে সালফার রিলেটেড, তোমরা মনে রাখতে পারো, সেটা হচ্ছে যে বিউটি পার্লারে চুল বিন্যস্ত করতে কি ব্যবহার করা হয়? দেখবে সালফার সালফার ব্যবহার করা হয়। তো একটা জিনিস মাথায় রাখবো, অনেক সময় দেখবে বিভিন্ন হেয়ার অয়েল, কেমিক্যাল ইত্যাদিতে আমরা দেখবো যে পেঁয়াজের রস ব্যবহার করা হয়। তো পেঁয়াজের রস, তার মানে কি ওখানে সালফার আছে। তাহলে এটাও অ্যান্সার মনে রাখবে। আরেকটা কোশ্চেন সালফার রিলেটেড, H2S H2S সালফার যুক্ত হাইড্রোজেন সালফাইড, এটা থেকে একটা প্রশ্ন আসে, হাইড্রোজেন সালফাইডের গন্ধ কেমন? হাইড্রোজেন সালফাইড এটা হচ্ছে পচা মাছের গন্ধযুক্ত গ্যাস, সরি, পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস, পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস। আরেকটা প্রশ্ন পরীক্ষায় এসেছিল, যেটা হচ্ছে পচা মাছের গন্ধযুক্ত গ্যাস কি হবে? পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস, এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড। একটা হচ্ছে ফসফিন, ফসফিনটা হচ্ছে PH3, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ফসফিন, ফসফরাস রয়েছে সেখানে, ফসফিন। এটা হচ্ছে পচা মাছের গন্ধযুক্ত গ্যাস, পচা মাছের গন্ধ। ওকে, আরেকটা মনে রাখতে পারো একই রকম, সেটা হচ্ছে ওজোন গ্যাস, মাছের আঁশের গন্ধযুক্ত গ্যাস। সেটা একটু আলাদাভাবে লিখে দেই, O3। এটা আমরা কি বলছি? ওজোন গ্যাস, ওজোন গ্যাস। এর গন্ধটা কেমন? এর মাছের আষ্টেযুক্ত, মাছের আষ্টের গন্ধযুক্ত গ্যাস। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন দিকে আমরা যাব। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতি নির্বাচনে কারা অংশগ্রহণ করতে পারে? বর্তমান রাষ্ট্রপতি নাম কি? দ্রৌপদী মুর্মু। এবং তিনি ভারতবর্ষের কততম রাষ্ট্রপতি? বলো। রাষ্ট্রপতি নির্বাচনের সময় যারা ভোট দেবে তারা হচ্ছে লোকসভার সদস্য, রাজ্যসভার সদস্য, বিধানসভার সদস্য। তো এখানে যে অপশনগুলো আছে সবগুলো আছে। ওকে, তবে আরেকটা জিনিস মনে রাখতে হবে, রাষ্ট্রপতি মনোনীত প্রার্থীরা ভোট দিতে পারে না। রাষ্ট্রপতি কিছু মনোনীত প্রার্থী থাকে, দুজন অ্যাংলো ইন্ডিয়ান তোমার লোকসভায়
রাজ্যসভায় থাকে 12 জন। তো এই সদস্যগুলো কিন্তু ভোট দিতে পারে পারে না, এটাও মাথায় রাখবে। বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তিনি হচ্ছেন 15তম রাষ্ট্রপতি। ওকে, 15তম বর্তমান প্রেসিডেন্ট। পরবর্তী প্রশ্ন, ভারতে সুনামি কত সালে সংঘটিত হয়? সুনামি এটা কি? সুনামি কথাটা কোন দেশের? সুনামি কথাটা শুরু হচ্ছে টি দিয়ে, স্পেলিংটা এরকম। এই সুনামি কথাটা একটা জাপানি শব্দ, জাপানি শব্দ, ঠিক আছে। সুনামি একটা জলস্রোত ভূমিকম্পের মতো ব্যাপার, যার ফলে বন্যা টন্যা হয়েছিল 2004 সালে। 2004 সালের 26শে ডিসেম্বর এই ঘটনাটা ঘটে। এটা একটা প্রাকৃতিক দুর্যোগ বলতে পারি, প্রাকৃতিক বিপর্যয় বলতে পারি। আচ্ছা, প্রভু গ্রন্থি কাকে বলে? প্রভু গ্রন্থি কাকে বলা হয়? হাইপোথ্যালামাস, অ্যাড্রিনাল, পিটুইটারি, থাইরয়েড গ্রন্থি। প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড কি বলা হচ্ছে ইংরেজিতে? মাস্টার মাস্টার গ্ল্যান্ড বলা হয়। এটা বলা হয় পিটুইটারি গ্রন্থিকে। আচ্ছা, পিটুইটারি গ্রন্থির অবস্থান কোথায়? পিটুইটারি গ্রন্থি আমাদের শরীরের কোথায় অবস্থিত? পিটুইটারি গ্রন্থি অনাল গ্রন্থি নাকি সনাল গ্রন্থি? মনে রাখবে, এটা হচ্ছে অনাল গ্রন্থি, অনাল গ্রন্থি। ওকে, এবং এটা মানব মস্তিষ্কে অবস্থিত, মস্তিষ্কে অবস্থিত, যেটা খুবই সক্রিয় এবং অনেক হরমোন নিঃসৃত করে এবং আমাদের মানবদেহের কার্যক্রম অনেক কিছু নিয়ন্ত্রণ করে, যেটা খুব ইম্পর্টেন্ট জায়গাগুলো পিটুইটারি গ্রন্থি থেকে হরমোন নিঃসরণ করে, যেমন এসটিএইচ, সোমাটোট্রপিক হরমোন, এসিটিএইচ, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, গ্রোথ হরমোন, এলএইচ। তো অনেক হরমোন নিঃসরণ করে। এটা কিন্তু একটা ছোট গ্রন্থি, একদম ছোট না, বাট খুব ক্ষুদ্রতম একটা ক্ষুদ্র গ্রন্থি। গ্রন্থিটা খুবই ছোট হয়, বাট সবচেয়ে ক্ষুদ্রতম। একটা কোশ্চেন এসেছিল ডব্লিউবিসিএস এ, যে সবচেয়ে ক্ষুদ্রতম অনাল গ্রন্থির নাম কি? অনাল গ্রন্থি মানে যেগুলো হরমোন নিঃসরণ করে। এটা কিন্তু পিটুইটারি নয়, এটা হচ্ছে পিনিয়াল গ্রন্থি। পিনিয়াল গ্রন্থি সব থেকে বৃহত্তম, এটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি। সবচেয়ে বৃহত্তম তোমার অনাল গ্রন্থি বললে থাইরয়েড গ্রন্থি হবে। আরেকটা কোশ্চেন এখান থেকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রভু গ্রন্থির প্রভু কাকে বলা হয়? হাইপোথ্যালামাসকে প্রভু গ্রন্থির প্রভু বলা হয়। অর্থাৎ এই যে পিটুইটারি গ্রন্থি কখন কোন হরমোন নিঃসরণ করবে সেটা আবার ঠিক করে দিচ্ছে হাইপোথ্যালামাস। প্রভু গ্রন্থির প্রভু বলা হয়, প্রভু গ্রন্থির প্রভু বলা হয় কাকে? হাইপোথ্যালামাসকে বলা হয়। এটাও কিন্তু মাথায় রাখবে। আচ্ছা বলো, আসানসোল শহর কোন নদীর তীরে অবস্থিত? সহজ কোশ্চেন আছে। আসানসোল শহর যেটা পশ্চিম বর্ধমানে পড়ছে, এটি কোন নদীর তীরে অবস্থিত? মাহি, হুগলি, সুবর্ণরেখা, দামোদর। তো ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো তোমরা ক্লাসও করিয়েছে আলামিন স্যার কিছুদিন আগে, মনে রাখবে। আসানসোল শহর এটি দামোদর নদীর তীরে অবস্থিত। যদি বলে কলকাতা শহর, এটা হুগলি নদীর তীরে অবস্থিত। আচ্ছা, একটি বস্তুর কি ধ্রুবক থাকে এবং এক স্থান থেকে অপর স্থানে পাল্টে যায় না? ধ্রুবক এর মধ্যে কোনটি? ভর, ওজন, ভরবেগ, বেগ। আমরা কি বলবো এখানে? সঠিক উত্তর কি বলবো? সঠিক উত্তর বলবো ভর। ভর কোনো অবস্থাতেই পাল্টে যাবে না। কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় উপাদান থাকে সেটাকে বলা হয় বস্তুর ভর। ভর একটা স্কেলার রাশি, স্কেলার রাশি, এটা কোনো অভিমুখ নেই, কিন্তু এগুলো এগুলো সব ভেক্টর রাশি। ভেক্টর রাশি হওয়ার কারণে এগুলো তোমার চেঞ্জ হতে পারে।
তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে তোমার ভেলোসিটি বা বেগ পাল্টাতে পারে, বা ভরবেগ সেটাও পাল্টাতে পারে, ওজন সেটাও পাল্টাতে পারে। পৃথিবীর কেন্দ্রে ওজন 0 হবে, কৃত্রিম উপগ্রহে 0 হবে, চাঁদে গেলে 6/1 হবে। তো এই বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো আমরা ভেক্টর রাশি বলবো। মান এবং অভিমুখ বা ডিরেকশন দুটোই আছে। ওকে, ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? পরিমাপক যন্ত্রের নাম কি? পরিমাপক যন্ত্র যদি বলা হয় এটা হবে সাধারণ তুলা যন্ত্র। কি বলতে হবে? সাধারণ তুলা যন্ত্র। আমরা চলতি ভাষায় একটা জিনিস ব্যবহার করি যে কথাটা ওজন, তোর ওজন কত, 60 কেজি, 55 কেজি, 50 কেজি, এরকম বলি। বাট এই যে ওজন কথাটা বলছি, এটা কিন্তু ফিজিক্সে আসলে ভেক্টর রাশি। এটা কিন্তু ওজন যেটা বলা হয়, বস্তুর ভরের সঙ্গে আবার অভিকর্ষজ ত্বরণ গুণ করতে হবে, তারপর যেটা পাবো সেটাকে ওজন বলা হবে। তো পৃথিবী যে বলে কোনো বস্তুকে আকর্ষণ করে পৃথিবীর কেন্দ্রের দিকে, সেটাকে বলা হয় ওজন বল। ওজন বল মানে কিন্তু ভার, ভার মাপক যন্ত্র স্প্রিং তুলা যন্ত্র, আর এটা সাধারণ তুলা যন্ত্র, বা আমরা দাড়ি পাল্লা বলতে পারি, দাড়ি পাল্লা বলতে পারি। নিম্নলিখিত কার অনুপ্রেরণায় দাক্ষিণাত্য শিক্ষা সমাজ গড়ে উঠেছিল? বলো, দাক্ষিণাত্য শিক্ষা সমাজ গড়ে উঠেছিল কার অনুপ্রেরণায়? আত্মারাম পাণ্ডুরঙ্গ, গোপাল কৃষ্ণ গোখলে, গোপাল হরি দেশমুখ, গোবিন্দ রানাডে। দাক্ষিণাত্য শিক্ষা সমাজ এটি গড়ে উঠেছিল গোবিন্দ রানাডে, মহাদেব গোবিন্দ রানাডে। এটা গড়ে উঠেছিল 1884 সালের 24 অক্টোবর মহারাষ্ট্রে। ডেকান এডুকেশন সোসাইটি গড়ে উঠেছিল মহারাষ্ট্রে। সমাচার দর্পণ কে প্রকাশ করেছিলেন? বলো, অর্থাৎ সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন? তারাচন্দ্র দত্ত, হরিশচন্দ্র মুখার্জি, জেসি মার্শম্যান, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। তো ভারতবর্ষে যদি বলি প্রথম বাংলা সংবাদপত্রের নাম কি? বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র ছিল সমাচার দর্পণ। জেসি মার্শম্যান, যেটা প্রকাশিত হয় কত সালে? বলো, প্রকাশিত হয় কত সালে? প্রকাশিত হয় 1818 সালে। 1818 সালে এই বাংলা পত্রিকা প্রথম প্রকাশিত হয়। ঠিক আছে, সমাচার দর্পণ তাহলে সম্পাদক আমরা দেখলাম জেসি মার্শম্যান। এটা কোন ভাষায়? বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র। তো মনে রাখবে, এই যে সমাচার দর্পণ, এটা ছিল সাপ্তাহিক নাকি দৈনিক? সমাচার দর্পণ এই যে পত্রিকাটা প্রকাশিত হয়েছিল, এটা ছিল সাপ্তাহিক পত্রিকা। সাপ্তাহিক পত্রিকা, উইকলি প্রকাশিত হতো। আচ্ছা, সমাচার দর্পণ যদি সাপ্তাহিক হয়, তোমাকে যদি প্রশ্ন এইভাবে করা হয় যে বাংলা ভাষায় প্রথম দৈনিক পত্রিকার নাম কি, বলো অ্যান্সার কি হবে? বাংলা ভাষায় প্রথম দৈনিক পত্রিকার নাম কি? প্রথম দৈনিক পত্রিকা, এটা ছিল সংবাদ প্রভাকর। কি ছিল? সংবাদ প্রভাকর। আচ্ছা বলো, এটার সম্পাদনা কে করতেন? সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিল ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত। ওকে, কিন্তু সমাচার দর্পণটা কি? এটা ছিল বাংলা ভাষায় প্রথম পত্রিকা, বাংলা ভাষার প্রথম পত্রিকা। আর এখানে আমি কি বলতে চাইছি, ভালো করে ডিফারেন্সটা বুঝে রাখো। ডিফারেন্সটা বুঝতে হবে। এটা বলা হয়েছে সাপ্তাহিক ছিল, আর এটা বলেছি দৈনিক।
প্রথম যদি বাংলা ভাষায় সমাচার দর্পণ, কিন্তু প্রথম বাংলা ভাষায় দৈনিক পত্রিকা যদি বলে তোমাকে বলতে হবে সংবাদ প্রভাকর, যেটা ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রকাশনা করেছিলেন। বলো বাবরের মৃত্যু হয় কোন সালে? মুঘল সম্রাট বাবর। সঠিক উত্তর কি হবে? বাবরের মৃত্যু সালটা কত ছিল? 1530 সাল। 1530 সাল। বাবরের সমাধি কোথায় আছে? বাবরের সমাধি প্রথম উত্তরপ্রদেশে ছিল, পরে ওটা আবার কাবুলে নিয়ে গিয়েছিল হুমায়ুন। বর্তমানে যদি বলে কাবুলে হবে। ওকে, বাবর আমরা জানি যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে মুঘল সাম্রাজ্যের সূচনা হচ্ছে। নিম্নের কোন গ্রহের বলো উপগ্রহের সংখ্যা সর্বাধিক? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। উপগ্রহ নেই বুধ এবং শুক্র, টোটাল বাদ দাও, এদের কোনো উপগ্রহই নেই। পৃথিবীর একটা উপগ্রহ চাঁদ, মঙ্গলে দুটো রয়েছে, ফোবস ডিমোস, তাই তো? বৃহস্পতি শনির অনেক অনেক উপগ্রহ রয়েছে, কিন্তু বর্তমানে আমরা যদি দেখি শনির গ্রহের উপগ্রহের সংখ্যাটা সব থেকে বেশি। তোমরা বলবে কটি? রিসেন্ট কিছু আবার আবিষ্কৃত হয়েছে, কয়টি আছে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দেবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। গোয়েন্দা ব্যোমকেশ বক্সী চরিত্রটি সৃষ্টি করেছিলেন কে? সহজ কোশ্চেন, কিন্তু এইগুলো কিন্তু ভাইটাল জায়গা হবে কোথায়? টাইটেলে গিয়ে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, কোথাও যদি গঙ্গোপাধ্যায় থাকতো তুমি কিন্তু কনফিউশনে পড়তে। তো ক্লিয়ার মনে রাখতে হবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। অপশন বি। ব্যোমকেশ বক্সী একটা উল্লেখযোগ্য গোয়েন্দা ক্যারেক্টার, যেটা আমরা সকলেই জানি। পাশাপাশি মনে রাখবে সুনীল গঙ্গোপাধ্যায়, নারায়ণ গঙ্গোপাধ্যায়, তাদের সৃষ্ট কিছু চরিত্র রয়েছে, যেমন নারায়ণ গঙ্গোপাধ্যায় রয়েছে টেনিদা। টেনিদা উল্লেখযোগ্য ক্যারেক্টার। ভারতে হীরের খনি কোথায় অবস্থিত? ভারতে হীরের খনি কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, অন্ধ্রপ্রদেশ? মধ্যপ্রদেশে রয়েছে। কোন ব্যক্তি আমেরিকাতে ইউনাইটেড ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেছিলেন? ইউনাইটেড ইন্ডিয়া হাউস তোমরা বলতে পারবে যে কত সালে? কত সালে এই ইন্ডিয়া ইউনাইটেড ইন্ডিয়া হাউস, এটা বিপ্লবী দল প্রথম আমেরিকাতে গঠিত হয়েছিল। এটা গদর দলেরও আগে। গদর দল প্রতিষ্ঠা হয় 1913 সালে, তারও আগে। এটা মনে রাখবে 1910 সালে। এবং তারকনাথ দাস, জিডি কুমার, এই ব্যক্তিদ্বয় এটা প্রতিষ্ঠা করেছিল 1910 সালে আমেরিকাতে, একটা ব্রিটিশ বিরোধী একটা সংগঠন, ইউনাইটেড ইন্ডিয়া হাউস নামে। বলো আন্নামালাই বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে অবস্থিত? আন্নামালাই কথাটি মনে রাখলে বা বুঝতে পারছো যে সাউথ ইন্ডিয়ায় পড়ছে। এবার তোমাকে বার করতে হবে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল নাকি দিল্লি। দিল্লি তো হচ্ছে না। দিল্লিতে একটা ফেমাস ইউনিভার্সিটি আমরা জানি জেএনইউ, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি। পশ্চিমবঙ্গে রয়েছে উল্লেখযোগ্য যাদবপুর রয়েছে, শিবপুর, কলকাতা ইউনিভার্সিটি রয়েছে, উল্লেখযোগ্য কিছু আছে। আচ্ছা, তামিলনাড়ুতে রয়েছে আন্নামালাই বিশ্ববিদ্যালয়। উত্তরপ্রদেশে যেমন আলিগড় ইউনিভার্সিটি রয়েছে বিখ্যাত। এরকম প্রত্যেকটা রাজ্যে বেশ কিছু ইউনিভার্সিটি আছে খুবই বিখ্যাত। ভারতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত? কোথায় আছে সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কেন্দ্র ভারতে? পশ্চিমবঙ্গে গার্ডেন রিচ ওয়ার্কশপ কলকাতা সর্ববৃহৎ নয়, বাট জাহাজ নির্মাণ কেন্দ্র। হিন্দুস্তান শিপইয়ার্ড বিশাখাপত্তনম, মাজাগাঁও ডক মুম্বাই, কোচিন শিপইয়ার্ড কোচি এখানে রয়েছে সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কেন্দ্র। আচ্ছা, কোন দিনে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম হয়? দেখো কোশ্চেন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা নতুন ভাবে আবার শুরু করেছি আপকামিং পরীক্ষাকে টার্গেট করে, মানে অনুসুর অবস্থান। অনুসুর অবস্থান এটা হচ্ছে 3রা জানুয়ারি।
দূরত্ব হয় 14,70,00,000 কিলোমিটার, আর 15,20,00,000 কিলোমিটার হয় অপসূর অবস্থান 4ঠা জুলাই। অপসূর অবস্থান 21শে মার্চ, 22শে ডিসেম্বর, এই ডেটগুলো কিন্তু মনে রাখতে হবে, তোমরা নিশ্চয়ই জানো ওগুলো। বলো, জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? ডব্লিউবিসিএস এর কোশ্চেন, প্রিলিমস। আচ্ছা, জলপাইগুড়ি শহর এটি আছে তিস্তা এবং করলা নদীর তীরে। তোরসা নদীর তীরে রয়েছে কোচবিহার শহর। ইংরেজবাজার শহর রয়েছে মালদায়, মহানন্দা নদীর তীরে অবস্থিত। বলো, পারদের ঘনত্ব কত? পারদের ঘনত্ব কত বলো? (13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব ঘন সেমি। পারদ একটা ধাতু কিনা না? বলো, পারদ ধাতু না অধাতু? পারদ কিন্তু ধাতু এবং এটি তরল ধাতু। এটি তরল ধাতু। আমরা বলি যে পারদে লোহা ভাসে, তার মানে লোহার ঘনত্ব পারদের থেকে কম। তোমরা বলতে পারবে লোহার ঘনত্ব কত? কি হবে লোহার ঘনত্ব? 7.874 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে 7.874। আর পারদের কত? 13.6। তাহলে বুঝতে পারছো কেন পারদে লোহা ভাসবে। জলের ঘনত্ব কত? জলের ঘনত্ব কত? 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। লোহা কেন জলে ডুবে যাবে বুঝতে পারছো? তাহলে জলে ডুবছে না ভাসছে, এটা ঘনত্বের সঙ্গে একটা সম্পর্কিত আছে। আবার তোমার মনে হতে পারে, স্যার লোহার তৈরি জাহাজ কেন জলে ভাসে? তাহলে আর একটা জিনিস মনে রাখতে হবে যে প্লবতার কারণ রয়েছে, এবং শেপটা ব্যাপার। শেপটা নির্ভর করছে আকৃতিটা কেমন, সে কত পরিমাণ জল অপসারণ করছে, সেটা কিন্তু ম্যাটার করে। ওকে, তাহলে দুটো বিষয় মাথায় রাখতে হবে, ঘনত্ব এবং তার আকৃতি। আকৃতির উপরে বলতে গেলে তোমার কেমন শেপ হবে এবং কি পরিমাণ সে জল অপসারণ করবে তার উপরে ডিপেন্ড করবে এই ব্যাপারটা। বলো, তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? অর্থাৎ তোমাকে বলতে হবে এটি কোন রাজ্যে অবস্থিত। তালচের খুব বিখ্যাত একটা তাপবিদ্যুৎ কেন্দ্র, উড়িষ্যাতে অবস্থিত। উড়িষ্যার তালচের। ভারতবর্ষের যদি বলি বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় বলবে? কমেন্ট করে জানিয়ে দেবে। পার্সিদের বিখ্যাত উৎসব নওরোজ উৎসব, এই নওরোজ উৎসব কে চালু করেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার পরীক্ষা আসে, ঘুরিয়ে ফিরে আসে। নওরোজ উৎসব যেটা চালু করেছিলেন গিয়াসউদ্দিন বলবন। তাহলে এখানে সঠিক উত্তর আমরা করব অপশন ডি, গিয়াসউদ্দিন বলবন। এই গিয়াসউদ্দিন বলবন কে ছিল? দাস বংশীয় একজন রাজা, দাস বংশের সুলতান, তাই তো? এর প্রকৃত নাম জানো? প্রকৃত নাম কি ছিল? উলুগ খাঁ। উলুগ খাঁ ছিল এর প্রকৃত নাম, এবং তিনি আরো কিছু প্রথা চালু করেছিলেন, যেটা হচ্ছে সিজদা এবং পাইবাস প্রথা।
40 চক্র তিনি ধ্বংস করেছেন? ঠিক আছে, এই সমস্ত প্রশ্ন আসে। এবং আমাদের ডব্লিউবিপি ফাউন্ডেশন 2024 পরীক্ষাকে কেন্দ্র করে এই ব্যাচ শুরু হয়েছে 2.0 ডব্লিউবিপি ফাউন্ডেশন ব্যাচ। তোমরা জানো নোটিফিকেশন চলে এসছে। এখানে কিন্তু ফরম্যাট একটু চেঞ্জ হয়েছে, একটা পরীক্ষা দিলে হবে। এখানে আমরা প্রিলি প্লাস মেন লিখছিলাম, এই টোটাল একটা পরীক্ষায় হবে। মেনে যেমন পরীক্ষা হতো 85 মার্কসের, ওই একটা পরীক্ষায় হবে। 15 নাম্বার থাকবে ইন্টারভিউ, সেটা পিএমটি পিইটির পরে। ওকে, অর্থাৎ আরো সহজ করে দিল, প্রসেসিংটা আরো দ্রুত হবে। তোমাদের জন্য কিন্তু ভালো খবর। ওকে, আচ্ছা, পাশাপাশি আমাদের এসআই ডেসক্রিপটিভ ব্যাচ চলছে, প্রয়াস ফ্লেক্সিবল ডেসক্রিপটিভ, এনএম জিএনএম, এই ব্যাচগুলো রানিং আছে। তোমরা যারা যে ব্যাচ নিতে ইচ্ছুক সেগুলো নিতে পারো। হেল্পলাইন নাম্বার আছে, যদি কোনো জিজ্ঞাসা থাকে ফোন করে জেনে নেবে। এবার বলো যে ভারতের বৃহত্তম পক্ষী অভয়ারণ্য কোনটি? ভারতের বৃহত্তম পক্ষী অভয়ারণ্য সেটা হচ্ছে ভরতপুর। ভরতপুর কোথায়? রাজস্থানে। রাজস্থানে পড়ছে। ভারতে একজন উল্লেখযোগ্য পক্ষীবিদের নাম কি? সেলিম আলী, অর্নিথোলজিস্ট। পক্ষী সম্পর্কিত বিদ্যাকে বলা হয় অর্নিথোলজি। ওকে, সেলিম আলী পাখিরালয় রয়েছে গোয়াতে। নিম্নোক্ত কোনটি ভারতের বৈদেশিক অর্থকে বৃদ্ধি করতে সবচেয়ে বেশি সাহায্য করে? চা, পাট, তুলা, রাবার। তো আমরা অর্থাৎ কোন জিনিসটা বেশি বাইরে রপ্তানি করি? রপ্তানি করার ফলে আমরা অর্থাৎ বিক্রি করি বাইরের দেশকে, সেটা থেকে আমাদের ইনকাম আসবে। অর্থাৎ এখানে চা হয়ে যাবে সঠিক উত্তর, অপশনে। আমরা জানি ভারত চা উৎপাদনে একদম প্রথম সারিতেই রয়েছে। তো চা, আমাদের দার্জিলিং চা স্বাদ ও গন্ধে পৃথিবী বিখ্যাত। এবং চা উৎপাদনে আমরা যদি দেখি, পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজ্যগুলোর মধ্যে, আসামের পরে। চা গবেষণাগার আসামের কোথায়? জোরহাটে আছে। বাংলায় সাঁওতাল হুল বিদ্রোহ কবে হয়েছিল? সাঁওতাল বিদ্রোহের নেতার নাম কি? সিধু কানহু, এগুলো ছিল সাঁওতাল বিদ্রোহের নেতা, তাই তো? সিধু কানহু উল্লেখযোগ্য নেতা। 1855 সালে এই বিদ্রোহ হয়েছিল। এটাকে হুল বিদ্রোহ বলা হয়, সাঁওতাল বিদ্রোহ বলা হয়। হর্ষঙ্গ বংশের রাজধানীর নাম কি? বলো, হর্ষঙ্গ বংশের রাজধানী কোথায় ছিল? হর্ষঙ্গ বংশের রাজধানী ছিল রাজগীর বা রাজগৃহ। ওকে, অপশন সি কারেক্ট হয়ে যাবে। মায়ানমারের মুদ্রার নাম কি? এটা তোমাদের হোমওয়ার্ক ছিল গত দিনের। মায়ানমার দেশের মুদ্রার নাম হচ্ছে কিয়াত। অপশন সি কারেক্ট হয়ে যাবে। তোমাদের যদি প্রশ্ন করা হয় র্যান্ড কোন দেশের মুদ্রা, বলবে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা। ভাত, এটা কোথায়? থাইল্যান্ডের মুদ্রার নাম থাইল্যান্ড। তোমরা বলবে রিঙ্গেট, এটা কোন দেশের মুদ্রার নাম? আগে পড়িয়েছি। আচ্ছা, ইন্দিরা গান্ধী খাল প্রকল্প কোন উদ্দেশ্যে নির্মিত হয়? ইন্দিরা গান্ধী খাল প্রকল্প এটি কোন উদ্দেশ্যে নির্মিত হয়েছিল? এটা তোমরা হোমওয়ার্ক করবে। দুটো জিনিস তোমাদের কাজ দিয়েছি, আগেরটা এবং এটা। প্রত্যেকে আজকের ক্লাসে জিকে ডোজ 2 তে তোমার স্কোর কত হচ্ছে সেটা বলবে। ওকে, প্রত্যেকে যারা কানেক্ট আছো দেখে রাখো দ্য ওয়ে অফ সলিউশন টিডব্লিউএস একাডেমি ইউটিউব চ্যানেলে। তোমরা আমাদের টোটাল ক্লাসগুলো পাচ্ছ ফ্রি ক্লাস, এবং টিডব্লিউএস একাডেমি অ্যাপে পেড কোর্স তোমরা পাচ্ছ। ওকে, যারা নতুন আছো সাবস্ক্রাইব করবে এবং টিডব্লিউএস একাডেমি অ্যাপ প্লে স্টোরে ডাউনলোড করবে। ওকে, আজকের সেশন আমি এখানে এন্ড করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানিয়ে দেবে। সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করবে। ওকে, টাটা, বাই।